নমস্কার, আমি সায়ন্তন। নিশাচরে আপনাদের স্বাগত। নিশাচরে উপস্থাপিত কাহিনী এবং কাহিনীতে বর্ণিত সকল চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। নিশাচর অ্যান্ড টিম কোনো প্রকার কুসংস্কার এবং অসামাজিক কাজকে সমর্থন করে না। এই উপস্থাপনায় কোনো ধর্ম, জাতি অথবা গোষ্ঠীকে ছোট করা হয়নি। আমাদের অনুরোধ, আমাদের এই নিবেদনকে বিনোদন হিসেবেই গ্রহণ করুন। ধন্যবাদ। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। সত্যি তো, কত কিছু ঘটে যায় আমাদের জীবনে, তার কতটুকুই বা আমরা বুঝি আর কতটুকুই বা জানি। ঠিক সেই রকমভাবেই মৈনাকের জীবনেও অনেক কিছু ঘটে গেছে যেগুলোর ব্যাখ্যা তার নিজের কাছেও নেই। ঠিক কি ঘটেছে মৈনাকের সাথে আজকে শুনছেন সায়ন্তন, অর্থাৎ আমার লেখা কাহিনী বনলতা। কখনো বনলতার খোঁজ পেয়েছো নাকি এখনো দেখা মেলেনি? মিলবে মিলবে। ক্যানভাসের দিকে তাকিয়ে ছবি আঁকতে আঁকতে কথাগুলো বললেন ব্রজেশ্বরবাবু। বোলপুরে ওনার এই শ্রীনিকেতনের বাংলোর বাইরে তখন বসন্তের ছোঁয়া লেগেছে। মাঝে মাঝে উনি জানলার বাইরে তাকান আর একটু করে তুলিতে টান দেন। দেখে মনে হচ্ছে বাইরের দৃশ্য আঁকছেন, কিন্তু তা নয়। উনি ঠিক কি আঁকছেন তা বোঝা মুশকিল, কিন্তু যাই আঁকুক না কেন খুবই সুন্দর লাগছে দেখতে। এমনি এমনি ওনার এত নাম ছড়ায়নি। বহু বছর ধরে বিশ্বভারতীতে শিক্ষকতা করার পর এখন অবসর নিয়েছেন, কিন্তু কলকাতায় আর ফেরত যাওয়ার ইচ্ছে হয়নি, তাই এখানেই থেকে গেছেন। মৈনাক অনেকক্ষণ ধরে চুপচাপ বসে ওনার কথাগুলো শুনছিল। অবশেষে প্রশ্ন করল, বনলতা কি? মানে ওই কবিতার সেই বনলতা নাকি? বলতে পারো। তুমি 1000 বছর ধরে যেহেতু তার জন্য হেঁটে চলেছ, সুতরাং বলাই যায়। আমি না কারোর জন্য হাঁটছি না, ঠিক আছে? হাঁটছো, একদিন ঠিক বুঝবে। না, বুঝলাম না। ছাড়ো, চা খাবে নাকি? চা হতেই পারে, তবে করে ফেলো। মৈনাকের শৈশব কেটেছে শ্যামবাটিতে। মাধ্যমিকের পর কলকাতায় কাকার বাড়ি চলে যায়, সেইখানেই বাকি পড়াশুনো। কিন্তু বোলপুরটা কিছুতেই সে ভুলতে পারেনি। কিসের টানে যেন তাকে বারবার ফিরে আসতে হয়। এই টান কোনো হোমসিক জাতীয় কিছু নয়, বরং তার থেকে আরও বেশি কিছু। ঠিক কিসের খোঁজে ওকে আসতে হয় ও নিজেও জানে না। ব্রজেশ্বরবাবুর সাথে মৈনাকের আলাপ অনেক ছোট থেকেই। বিকেলবেলা সাইকেল নিয়ে চলে আসতো ব্রজেশ্বরবাবুর শ্রীনিকেতনের বাংলোয়। এই একইভাবে উনি বসে ছবি আঁকতে আঁকতে গল্প করতেন, আর ছোট্ট মৈনাক হাঁ করে শুনত। এ কি, মোটে এক কাপ করবে? আমি আর খাবো না, এই আমাকে একটু বেরোতে হবে গো। কোথায় যাবে? যাই দেখি, ওই বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা মেরে আসি। মানে কলকাতায় গেলে তো সেরকম একটা আড্ডা মারা হয় না। বন্ধু নাকি বনলতা? দেখুন, আপনাকে একটা কথা বলা হয়নি। আমি একটি মেয়েকে ভালোবাসি, কলকাতারই মেয়ে। তার সাথে বহুদিন ধরে প্রেম করছি। এবার হয়তো বিয়েটাও। ওসব টিকবে না হে। মানে ওসব প্রেম টেম তোমার দ্বারা হবে না। আপনাকে কি বললো? আমি জানি, তাই বলছি। জানেন না? আপনি তো সবই জানেন। আমার কি মনে হয় জানেন তো, বয়স যত বাড়ছে তত ভীমরতিটা আপনার বাড়ছে, বুঝলেন? ফালতু কথাগুলো না বলা এবার বন্ধ করুন। ছোটবেলায় আমায় খুব তুমি পছন্দ করতে, তখন বরং একটু হলেও বুদ্ধি রেখে চলতে। এখন যত বড় হচ্ছ তত দিন দিন কেমন যেন কি মাথা মোট হয়ে যাচ্ছ। হ্যাঁ? আরে আরে কি করলে তুমি? ব্রজেশ্বরবাবুর জানালা থেকে তার বাগানের মাঝখানের রাস্তাটা দেখা যায়। সেখান থেকে দেখলেন মৈনাক সাইকেল নিয়ে চলে গেল।
উনিও তুলিতে কালো রং মাখিয়ে একটি ছেলের সাইকেল চালানোর ছবিটি এঁকে তার এতক্ষণের ছবিটি সম্পূর্ণ করলেন। এবার বোঝা যাচ্ছে উনি এতক্ষণ আঁকিবুকি দিয়ে রাস্তা আর বাগান আঁকছিলেন। তবে তার ছবিতে যে ছেলেটি সাইকেল নিয়ে রাস্তা ধরে এগিয়ে চলেছে, সেই রাস্তার শেষে উঠোনের গেটটা নেই, বরং উনি যেন কোনো নরকের প্রবেশদ্বার এঁকে রেখেছেন। রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা। রাগের চোটে মৈনাকের সাইকেলের গতিবেগ তুঙ্গে। হঠাৎ একটা কোকিলের ডাক কানে আসতেই যেন সব কিছু শান্ত হয়ে গেল। গতিবেগ কমে এলো। সাইকেলের অনবরত ঘূর্ণায়মান চাকার দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে গেল মৈনাক। ছেলেবেলায় গাছের ডাল দিয়ে সাইকেলের টায়ার গড়িয়ে নিয়ে বনে জঙ্গলে দৌড়ানোর সময়ও ঠিক এইভাবেই টায়ারের দিকে তাকিয়ে তার চোখ স্থির হয়ে যেত। অবশেষে যখন চোখ তুলত, দেখত এক অচেনা জায়গায় এসে পৌঁছেছে। তারপর রোজকার অভ্যেসের মতো মাটিতে সাজানো ছোট ছোট পাথরের সারি বেয়ে চেনা রাস্তায় এসে উঠত। এখন ভাবলে অবাক লাগে, কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে করে না। খুব প্রশ্ন জাগে যে প্রতিবার সে হারিয়ে গেলে কে অমনভাবে পাথর সাজিয়ে তাকে পথ দেখাতো, নাকি পুরোটাই ছেলেবেলার দৃষ্টিভ্রম ছিল। একবার ছোটনকে সাথে করে নিয়ে গিয়েছিল পাথরগুলো দেখাবে বলে। তারপর থেকে আর সেই পাথর দেখা যায়নি। মৈনাক সাইকেলের টায়ারের থেকে চোখ তুলে দেখল কোপাই নদীর উপর ছোট ব্রিজটা এসে পৌঁছেছে। অথচ তার শ্রীনিকেতন থেকে রতনপল্লী যাওয়ার কথা ছিল। ম্যাজিকের মতো কিভাবে এইটুকু সময়ের মধ্যে কোনো দিকে না তাকিয়ে এই অবধি চলে এলো সে নিজেও বুঝতে পারছে না। কোপাই নদীর জলের গভীরতা এখন তেমন একটা নেই, কিন্তু এই জলের শব্দেই একটা মায়া আছে। এই আশেপাশের জঙ্গলে কি যেন একটা তাকে টানে, এমন কিছু যেটা সে ছোট থেকে খুঁজে চলেছে কিন্তু নাগাল পাচ্ছে না। হাওড়া ব্রিজে দাঁড়িয়ে ভরাট গঙ্গা দেখেও তার এই অনুভূতি কখনো হয়নি। না, এটা কোনো ভাবুক কবির অনুভূতি নয় যা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে রং বদলায়, বরং জলজ্যান্ত এক খিদে। এমন অদ্ভুত অনুভূতির কথা সে কাউকে জানানোর সাহস পায় না। সাধারণত কোনো জিনিস কেউ যদি খুব মন থেকে চেয়ে থাকে, তবে সেই জিনিস সম্পর্কে ধারণা থাকাটাও স্বাভাবিক। কিন্তু মৈনাকের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সে যেন এক তৃষ্ণার্ত ব্যক্তি যার জল সম্পর্কে কোনো ধারণা নেই, অথবা কোনো এক ক্ষুধার্ত ব্যক্তি যে খাবার চেনে না। এমন অবস্থা কাউকে জানালে সে নির্ঘাত মৈনাককে পাগল ভাববে, তাই সে কাউকেই কিচ্ছু জানায়নি। কোপাইয়ের উপর ছোট্ট ব্রিজটায় বেশ কিছুক্ষণ বুঁদ হয়ে থাকার পর মৈনাকের ফোনটা বেজে উঠল হঠাৎ। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়া, ওখানে দাঁড়া, আমি আসছি। মৈনাক সেখান থেকে চলে যেতেই নদীর স্রোত কিছুটা তীব্র হয়ে আবার শান্ত হয়ে গেল। এই নদী যেন ওকে পিছু ডাকছে। সন্ধে নেমেছে। ব্রজেশ্বরবাবু ক্যানভাস সরিয়ে রং তুলি গুছিয়ে উঠে পড়ল। উনি সন্ধে হলে একটু হাঁটতে বের হন, কিন্তু আজ আর কিছুই ভালো লাগছে না। রান্নার মেয়েটিও আজ ফোন করে জানিয়ে দিয়েছে সে আসতে পারবে না। আজকের সন্ধ্যায় বড্ড অবসাদ। মৈনাকের ফেলে দেওয়া চায়ের কাপটাও আর পরিষ্কার করা হয়নি। ব্রজেশ্বরবাবু খোঁড়া পায়ে কোনো মতে সিঁড়ি ভেঙে চিলেকোঠার সামনে গিয়ে দাঁড়ালো। 6 মাসে 9 মাসে একবার এই ঘরে আসা হয়। কাজের লোককেও বলা আছে এদিকে যেন না আসে। দরজা খুলতেই একগুচ্ছ ধুলো এসে স্নান করিয়ে দিয়ে গেল। সাথে সাথে নাকে রুমাল চেপে ঘরে ঢুকল ব্রজেশ্বর। প্রতি পদক্ষেপে মুখে মাকড়সার জাল জড়িয়ে যাচ্ছে। পায়ের তলায় পুরু ধুলোর স্তর। ফোনের টর্চ জেলে হাতড়ে নিভু নিভু বাল্বটা জ্বালাতেই চোখে পড়ল ফেলে দেওয়া আসবাবের স্তূপ। ছোট্ট ঘরটার কোনায় একটা নড়বড়ে ঘুম ধরা বুক সেলফ। সেটা সরাতেই পিছন থেকে বেরিয়ে এলো একটা টিনের ট্রাঙ্ক। কোনো মতে সেটা টেনে নিয়ে এলো ঘরের মাঝামাঝি। পাঞ্জাবের পকেট থেকে বের করলো একটা ছোট্ট চাবি, যেন কোনো জকের ধন লুকানো আছে এতে। ট্রাঙ্ক খুলে বের করে নিয়ে এলো একটা ফাইল। ফাইলের উপর একটা সাদা কাগজ আঁটা রয়েছে, তাতে লেখা আবার 25 বছর পর। উনি ফাইলের গায়ে একবার আঙুল বুলিয়ে বিড়বিড় করে বলে উঠলেন, আসবে
আসবে, আবার ফিরে আসবে। সময় ঘনিয়ে এসেছে, আমি শুনতে পাচ্ছি সেই আগমনী গান। আসবে। অফিস থেকে সবেমাত্র ঘরে ফিরেছে মৈনাক। বোলপুর থেকে ফিরেই কাজে জয়েন করতে হয়েছে। এখন কাজের অনেক চাপ, তবু যতই চাপ থাক না কেন কেক কিনতে ভোলেনি মৈনাক। কেকের উপর যত্ন করে লিখেছে প্রজ্ঞা। আজ তার প্রেমিকার জন্মদিন, তারও বাড়ি ফেরার সময় হয়ে গেছে। প্রজ্ঞাকে মৈনাক বলে রেখেছে আজ বাড়ি ফিরে বাইরে একসাথে খেতে যাবে ওরা। এত ক্লান্তিতে আর ঘরের বড় আলোগুলো জ্বালিয়ে রাখতে ইচ্ছে করল না। নিভু নিভু আলোতেই শান্তি লাগছে। কেকটা খাওয়ার টেবিলের উপর রেখে স্নানে ঢুকে গেল মৈনাক। তার চাকরি হওয়ার পর থেকে স্ট্র্যান্ড রোডের পাশে এই ছোট্ট বাড়িটাতে ভাড়া এসেছে। ছিমছাম নিরিবিলি একটা বাড়ি, এটাই ওর বেশি ভালো লাগে। ভেবেছিল আজ ঘরটা একটু সাজাবে, কিন্তু এমনিতেই ফিরতে দেরি হয়ে গেছে, আর তার উপর ওর শরীরেও আর কোনো শক্তি বেঁচে নেই। এখন সে কোনো মতে বাথরুমে ঢুকে মাথায় জল ঢালতে পারলে বাঁচে। কল থেকে অনবরত ঝরতে থাকা জলের শব্দে বাইরের শব্দ তেমন শোনা যাচ্ছে না, কিন্তু হঠাৎ মনে হলো ঘরের ভিতরে কেউ আছে। প্রজ্ঞার কাছে ওর ঘরের চাবি আছে, তাছাড়া ওর আসার সময় হয়ে গেছে দেখে মৈনাক আর অবাক হলো না। জলের শব্দ বন্ধ হতেই মৈনাকের মনে হলো ঘরের ভিতরে কেউ দৌড়ে বেড়াচ্ছে। কে? প্রজ্ঞা? প্রজ্ঞা? প্রজ্ঞা, তুমি এসেছো? এবার আচমকা দৌড়টা বন্ধ হয়ে গেল। এবার মৈনাকের একটু সন্দেহ হলো। চটজলদি গা মুছে নিয়ে বেরিয়ে এলো সে। ঘরে যেখানে যেটা ছিল একদম সেই রকমই আছে। কেউ এসেছে বলে মনে হচ্ছে না। সদর দরজাটাও ভিতর থেকে বন্ধ। এপাশ ওপাশ ঘুরে দেখল কেউ কোথাও নেই। হঠাৎ মৈনাকের পায়ে কিছু একটা বাঁধল। মেঝের দিকে তাকাতেই সে চমকে গেল। ছোট ছোট পাথর সারা ঘরময় ছড়িয়ে আছে। এই পাথরগুলো অবিকল সেই পাথরগুলোর মতো যেগুলো ছোটবেলায় ওকে পথ দেখাতো। ডাইনিং, বেডরুম, ড্রয়িং রুম সব জায়গাতেই সেই পাথর। তবে কি ছোটবেলার সেই মুহূর্তগুলো সত্যি ছিল, নাকি এসব সবই চোখের ভুল? মৈনাক তড়িঘড়ি প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে প্রজ্ঞাকে ফোন করতে যাবে, আর ঠিক তখনই রান্নাঘর থেকে হাতে একটা খাবারের প্লেট নিয়ে প্রজ্ঞা বেরিয়ে এলো। এই তো, তোমার স্নান হয়ে গেছে? তুমি তুমি কখন এলে? এই তো কিছু আগে। তুমি স্নানে ছিলে, আমি আর ডিস্টার্ব করিনি। ঘরে এত পাথর এলো কোথা থেকে? সেটা তো তোমায় আমার জিজ্ঞেস করা উচিত। মৈনাক কি বলবে কিছু বুঝে উঠতে পারল না। কিছুক্ষণ চুপ রইল। তারপর দুর্বল শরীরটা টেনে নিয়ে একটা চেয়ারে এসে বসলো। তুমি রান্না করলে? আজ তো আমাদের বাইরে খাওয়ার কথা ছিল। তুমি যা টায়ার্ড, এমনিতেই আজ ফিরলে, আর আজই অফিস। তারপর ফিরে আসা তোমার শরীর দেবে না সেটা আমি জানতাম, তাই ভাবলাম ঘরেই রান্নাটা সেরে ফেলি। মৈনাক টেবিলের উপরে মাথা এলিয়ে চুপ মেরে রইল। প্রজ্ঞার কথাগুলো শুধু কানে আসতে লাগলো। এই যে আমি তোমার এত খেয়াল রাখি, সেটা বোঝো? তোমায় এতটা আর কেউ বুঝবে না। তাই তো আমি বলছি, আমার সাথে ফিরে চলো। সে ছোট থেকে তোমায় বলে চলেছি যে আমার সঙ্গে ছিল না, তবুও তুমি শুনলে। সে ঠিক একটা প্রেম করেই বসত। প্রজ্ঞার কথা এবার অসংলগ্ন লাগছে দেখে মৈনাক মাথা তুলল। তার মুখের একেবারে সামনে দাঁড়িয়েছিল এক অদ্ভুত নারী মূর্তি। ফ্যাকাশে চামড়ার রং, দুই চোখের উপরে ও নিচে আরো দুটি চোখ নিয়ে মোট 6টি চোখ একসাথে পলক ফেলে চলেছে। তার সুগঠিত ঠোঁটে এক ম্লান হাসি লেগে রয়েছে। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল মৈনাক। এ তো প্রজ্ঞা নয়, প্রজ্ঞারূপী কোনো পিশাচিনী। এই নারী মূর্তি ধীরে ধীরে খাওয়ার টেবিল পেয়ে মৈনাকের দিকে হামাগুড়ি দিয়ে আসতে লাগলো।
মেয়েটির ঠোঁটের ম্লান হাসিটি মাটির পুতুলের মতন স্থির। সেই ঠোঁট নড়ছে না, কিন্তু তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আমার সাথে এসো, আমি তোমায় পথ দেখাবো, এদিকে এসো, ভয় পেও না। এমন সময় সেই পিশাচিনীর পিঠের থেকে ফড়িংয়ের ডানার মতো দেখতে 4টে বিশাল আকৃতির ডানা বেরিয়ে এলো। সেই ডানার উপর ভর করে শূন্যে ভাসতে শুরু করলো পিশাচিনী। সেই ডানার হাওয়ার দাপটে ঘরের কাগজপত্র উথাল পাথাল হয়ে যাচ্ছে। মৈনাকের শরীর আড়ষ্ট হয়ে আসছে। এমন সময় মৈনাকের চোখ দরজার দিকে যেতেই এদিকে যেন সবকিছু নিমেষের মধ্যে স্বাভাবিক হয়ে গেল। দরজা থেকে চোখ ফিরিয়ে দেখল সত্যিই তাই। এতক্ষণ ঘরে যেন কিছুই ঘটেনি। মেঝেতে কোথাও একটা পাথরের কণা অবধি নেই। খাওয়ার টেবিলে কোনো প্লেট নেই। ঘরের কাগজপত্র আসবাব সব ঠিকঠাকই আছে, একেবারে জায়গাটা জায়গায়। বাবা, আমি তো ভাবলাম আমার জন্য কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, ভুলেই গেছে। তুমি এই সবে মাত্র এলে, তাই না? মানে মানে তুমি এতক্ষণ ছিলে না, তাই তো? মানে তুমি এই এসছো? তুমি কি পাগল হয়ে গেছো? ঘুমটুম হচ্ছে তো ঠিকঠাক? দেখি সরো, ঢুকতে দাও। এই কথাটায় মৈনাকের হুঁশ ফিরল। সত্যি ওর কাজের চাপে ঘুমটা ঠিক করে হচ্ছে না, তাই হয়তো এই হ্যালুসিনেশন। রাত একটু বেড়েছে ঠিকই, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। প্রতিবারই ওরা দুজনেরই জন্মদিনে রাতের দিকটায় করে হাওড়া ব্রিজের উপরে এসে দাঁড়ায়, গঙ্গার হাওয়া খায়, তারপর ফিরে যায়। আজও ঠিক তাই করছে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে সোজা হাওড়া ব্রিজ। রাতের বেলা ব্রিজের রূপটা অন্যরকম দেখায়। গঙ্গার উপর 2 শহরের আলো পড়ে ঝিকমিক করছে। ব্রিজের উপর গাড়ির ভিড় একটু কম। একটা ছবি তুলে দাও না। কই দেখি, ভাল লাগছে না। একটু দূর থেকে তোলো না গো, একটুখানি। মৈনাক যথারীতি মোবাইল নিয়ে প্রজ্ঞার থেকে একটু দূরের দিকে হাঁটা শুরু করলো। এমন সময় কানের কাছে এসে কেউ বলে উঠল, আমার সাথে এসো, আমি তোমায় পথ দেখাবো, এদিকে এসো, ভয় পেও না। এই কণ্ঠস্বর কানে আসতেই মৈনাকের চোখের সামনে পুরো পৃথিবী যেন স্থির হয়ে গেল। পায়ের কাছে দেখতে পেল সেই ছোট ছোট সাজানো পাথর ব্রিজ বেয়ে নেমে গেছে নিচের দিকে। ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল হাওড়া ব্রিজ ফুঁড়ে উঠে আসছে গাছপালা। ব্রিজের রেলিং, পিলার, বিমগুলোকে জড়িয়ে ধরছে লতা গুল্ম। এই মুহূর্তে মৈনাক টায়ার হাতে সেই শিশু, সোনাঝুরির জঙ্গলে হারিয়ে যাওয়া এক ক্ষুদ্র প্রাণ। টায়ার কাঁধে নিয়ে পাথরের পথ ধরে এগিয়ে গেলেই মুক্তি। সেখানে দাঁড়িয়ে থাকবে হারুন, মনা, সঞ্জীব আর বাকি সব বন্ধুরা। প্যান্টের ছেঁড়া পকেটে 2টো সংগৃহীত পলাশ ফুল আর কিছুটা পথ, ব্যাস। এমন সময় কিসের যেন কান ফাটানো শব্দ এলো। চোখে এসে পড়ল ধাঁধানো আলো। আলোটা কিসের? শব্দটা বড্ড চেনা লাগছে। এটা অনেকটা গাড়ির হর্ন। মৈনাকের আচমকা হুঁশ ফিরল। আর একটু হলে ট্যাক্সি চাপা পড়ত। কোনো মতে পাশ কাটিয়ে নিয়েছে ট্যাক্সি ড্রাইভার। কোথায় সেই সোনাঝুরি, কোথায় সেই জঙ্গল? পায়ের নিচে হাওড়া ব্রিজ আর চোখের সামনে বিস্তীর্ণ কলকাতা শহর। মৈনাক পিছন ফিরে চমকে উঠল। প্রজ্ঞার থেকে হেঁটে বহু দূরে চলে এসেছে। প্রজ্ঞা এতক্ষণে বহু ডাকাডাকি করেছে তাকে, কিন্তু সে শুনতে পায়নি। ঠিক এমন সময় ব্রিজের রেলিং বেয়ে উঠে এলো সেই পিশাচিনী। ফড়িংয়ের মতো ডানা ঝাপটে নিয়ে সে দাঁড়ালো প্রজ্ঞার ঠিক পিছনে। মৈনাকের ভয়ে কণ্ঠ বুজে এলো, হাত পা যেন আড়ষ্ট হয়ে এলো। প্রজ্ঞা, ওখান থেকে সরে যাও, তুমি সরে যাও, ওখান থেকে সরে যাও। তার কথার কানাকড়িও প্রজ্ঞার কান অবধি পৌঁছল না।
যতটা রাস্তা এইটুকু মুহূর্তে সে হেঁটে চলে এসেছে, ততটা রাস্তা ছুটে পেরিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। এত দীর্ঘ পথ পেরোতে যেন আরও 2টি জনমের প্রয়োজন। মৈনাকের অনেক ডাকাডাকির পর প্রজ্ঞা যখন পিছন ফিরে তাকালো, তখন অনেক দেরি হয়ে গেছে। প্রজ্ঞার কাঁধের দুপাশে হাত রাখলো সেই পিশাচিনী, তারপর ডানা ঝাপটে প্রজ্ঞাকে নিয়ে মাটি ছেড়ে বেশ খানিকটা ভেসে উঠে গেল। নিমেষের মধ্যে পুতুলের মতো গঙ্গার জলে ছিটকে ফেলল তাকে। রাতের অন্ধকারে দেখাও গেল না কোথায় গিয়ে পড়ল সে। এত বড় 2টো শহরের মাঝে বহতা গঙ্গার গভীর জলে প্রজ্ঞার দেহ পড়ে যেইটুকু শব্দ এলো তা ফুলের পরাগ রেণুর মতো উবে গেল কলকাতা হাওড়ার মহানাগরিক আবহাওয়ায়। প্রজ্ঞার পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল অ্যাক্সিডেন্ট। মৈনাক অনেকবার পাগলের মতো চেঁচিয়ে বলেছিল, এটা অ্যাক্সিডেন্ট, এটা একটা খুন। আমি ওখানটা ছিলাম, আমি নিজের চোখে দেখেছি এটা খুন একটা, এটা অ্যাক্সিডেন্ট না। ওই দেখুন, ওর কাঁধের কাছে আঙুলের ছাপটা দেখতে পাচ্ছে না আঙুলের ছাপগুলো? কি আপনারা সব অন্ধ হয়ে গেছেন নাকি? ওর কাঁধের কাছে আঙুলের ছাপগুলো দেখতে পাচ্ছেন না? প্রজ্ঞার ঘাড়ের কাছে নীল হয়ে থাকা আঙুলের ছাপটা সেদিন মৈনাক ছাড়া আর কেউ দেখতে পায়নি। অবশেষে সকলে মৈনাকের কথায় গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু আইনের কাছে পিশাচের গল্পের কোনো দাম নেই। অবশেষে কোনো সূত্র খুঁজে না পেয়ে পুলিশ ডিপার্টমেন্ট মৈনাককে ছেড়ে দিলেও অবসাদ তার পিছন ছাড়েনি। মৈনাকের মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। অফিসের ছুটিটাও আর বেশি দিন লম্বা করা গেল না। অবশেষে চাকরিটা ছেড়ে দিতে হলো তাকে। এখন সহজে ঘুম আসে না। এদিন রাতে কিছুটা চোখ বুজে এলো, আর সাথে সাথে কিছু স্বপ্ন এসে তাকে ঘিরে ধরল। স্বপ্নে দেখতে পাচ্ছে সেই ছোট ছোট পাথরগুলো তাকে পথ দেখিয়ে কোপাই নদীতে নিয়ে যাচ্ছে। নদীতে জলের গভীরতা ভীষণভাবে বেড়ে গিয়েছে, অনেকটা ঠিক গঙ্গার মতো। জোয়ারে দুকুল ছাপিয়ে নিয়ে যাচ্ছে। সারাটা নদী জুড়ে ভাসছে প্রচুর মৃতদেহ, আর প্রতিটা মৃতদেহই প্রজ্ঞার। মৈনাকের গা গলিয়ে ওঠে, চোখ ভেঙে কান্না আসে, তবুও যেন কি ভীষণ টান অনুভব করে সেই জলের প্রতি। সে ভাসিয়ে দেয় নিজেকে, দম বন্ধ হয়ে আসে, আর ঠিক তখনই ওর ঘুম ভেঙে যায়। ফোনে মায়ের 5টা মিসড কল। রাত অনেক গভীর হয়েছে, তবু মন মানল না। ফোন করেই বসলো মাকে। মাও যেন অপেক্ষায় ছিল কখন মৈনাক তাকে ফোন করবে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ মা, বলো। বাবা তুই ঘুমাসনি না? আমি জানি তো, আমিও তোর অপেক্ষায় বসেছিলাম বাবা। তুই ওই শহর ছেড়ে চলে আয় এখানে। আমার আর ভালো লাগে না রে তোকে ছেড়ে। তুই আয়, আমার কাছে থাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর ওই শহুরে চালচলন সবার ধাতে সয় না বাবা। তুই এখানে সত্যি আয়, চলে আয় বাবা। এই শহর যেন তাকে মেনে নেয়নি, একের পর এক সব কেড়ে নিয়েছে। তবে কি ব্রজেশ্বর বাবুই ঠিক ছিলেন? সত্যি তো কিছুই হলো না। উনি বা কিভাবে বুঝলেন যে এইসব হতে পারে? সবটাই মৈনাকের জানা উচিত। অবশেষে মায়ের কথা আর ফেরাতে পারল না। পরদিনই পুরোপুরিভাবে কলকাতা ছেড়ে বোলপুরের পথে রওনা হলো। শুধু ঘর ছাড়ার আগে তালা দেওয়া দরজাটার দিকে একবার তাকালো। এখানে দাঁড়িয়ে প্রজ্ঞাকে আর কোনোদিনও অপেক্ষা করতে হবে না। রাত্রি 10:30 বাজে। এত রাতে ব্রজেশ্বরবাবু ছবি আঁকে না। ঘরের আলোয় রং বোঝা যায় না, কিন্তু আজ কেন জানি আঁকতে ইচ্ছে হলো। মৈনাকের সাথে যা ঘটেছে তারপর আরও 1 বছর কেটে গেছে। বোলপুর আসার পর মৈনাক আর ব্রজেশ্বরবাবুর সাথে কোনো যোগাযোগ করেনি। ওর মনে ঠিক কী চলছে সেটা বোঝাও মুশকিল, কিন্তু ব্রজেশ্বরবাবুর মৈনাককে অনেক কথা বলার ছিল, যা ঠিক করে সব বুঝিয়ে ওঠা সম্ভব হয়নি। মাঝে মাঝে মনে হয় ওনার সব হিসেব মিথ্যে। 25 বছর আগে চোখে যা দেখেছে তা কেবলমাত্র চোখের ভুল ছিল।
কাজের মেয়েটা ঠিকই বলে যে চিলেকোঠার ঘরে সব আবর্জনা ঢিপি করে রাখা আছে। যেসব কাজের লোক চিলেকোঠার ঘরের আসবাবকে আবর্জনা বলেছে তাদেরকে একে একে করে তাড়িয়ে দিয়েছে। এই মহিলা 5 নম্বর, সেও একই কথা বলে। ব্রজেশ্বরবাবু এবার ক্লান্ত। ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছে যে বাকিরাই ঠিক ছিল। এখনো কানে ভাসে 25 বছর আগের সেই দিনটার, সেই মুহূর্তের কথাগুলি। মিস্টার চৌধুরী, একটা টেকনিক্যালি ক্রাইম মিস্টার চৌধুরী। না যে আপনি এই ধরনের কাজ আপনি এটা করলেন কিভাবে? আপনার কাছ থেকে এরকম আশা করা যায় না। খবরের চ্যানেলটা খুলুন এক্ষুনি। কেন আবার? হ্যাঁ খুলুন তো, যেটা দেখাচ্ছে সেটা আপনার এক্ষুনি দেখা উচিত। পশ্চিমবঙ্গের আকাশে দেখা দিতে চলেছে অরোরা বোরিয়ালিস, যা কিনা নরওয়ে লাইটস হিসেবেও পরিচিত। শেষবার আচমকা দেখা দিয়েছিল 1997 সালে। এখন আরো একবার এই অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে দাবি করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। ফিরে এসেছে। আমি বলেছিলাম ফিরে আসবে। সোনাঝুরিতে বেশ ভিড়, এমনিতেই বসন্তকাল। টুরিস্টের ভিড়ে ঠিক ঠিক করছে রাস্তাঘাট। আকাশমণি গাছের শাড়ি দাঁড়িয়ে আছে নিজের মতন। মৈনাকের বন্ধুদের কাছে এসব নতুন কিছু নয়, কিন্তু মৈনাকের কাছে এসব এখনো ভীষণ দামি। এই 1 বছরে মৈনাকের শারীরিক অবস্থা অনেক সুস্থ, মানসিক অবসাদটাও আর নেই। আগের বছরের এমনই এক বসন্তকাল তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু এখন নিজের মনের ফুরফুরে মেজাজে নিজেই অপরাধ বোধে ভোগে। এত সহজে প্রজ্ঞাকে ভুলে যাওয়াটা উচিত হচ্ছে না, কিন্তু বোলপুরের হাওয়ায় জাদু আছে। সেই জাদু যেন শুধুই মৈনাকের উপরে কাজ করে। এখানে কি দেখবি, সেই তো সোনাঝুরি। সারা মানুষের মাথা মানুষ খাচ্ছে। অবশ্য মৈনাক তো আমাদের আবার কলকাতার লোক, আর নতুন করে শখ জেগেছে আর কি। শখ জেগেছে? ফালতু ইয়ার্কি করিস না। খোঁজে গেছো কাকা, খোঁজে গেছো। ছোট থেকেই তো আমি এখানে আসতে পছন্দ করি, জানিসই। কেন করিস বলতো? তুই মেয়েগুলোকে দেখতে আসিস, মেয়েগুলোকে দেখতে আসিস, ঝাড়ি। মেয়ে কি আর সব রে? ওই দেখ আকাশবনী গাছগুলো কত সুন্দর লাগে। ভাই তুই কবিতা লেখ, বুঝলি ভাই। মৈনাক এসব শুনে অভ্যস্ত, এখন আর পাত্তা দেয় না। ওর এখানে এলে একা ঘুরতেই বেশি ভালো লাগে। 1 বছরের মাঝে ওর সাথে তেমন অদ্ভুত কিছু আর ঘটেনি, তাই আগের মতন সাহসও ফিরে পেয়েছে। মৈনাক একা একা এগিয়ে গেল জঙ্গলের ভিতরে। সেই চেনা পাখির ডাক, মাটিতে বিছিয়ে থাকা গাছের পাতা, বাউল গান, বোলপুরকে আগের মতন করে ফিরে পেয়ে মৈনাক যথেষ্ট খুশি। ওদিকে গিয়ে আর কি করবি? এদিকে চল, বেরো। হ্যাঁ মানে তোরা এগোতে থাক, আমি এদিকটা ঘুরে দেখি। মৈনাক প্রথম নিজের কানকে বিশ্বাস করাতে পারল না। একবারই শোনা গেল কণ্ঠটা। ভেবেছিল মাথার থেকে বেরিয়ে গেছে এই ধ্বনি, কিন্তু আবারও ফিরে এলো সেই অবিকল সুরে 1 বছর পরেও। মৈনাক যেই ভয়টা পাচ্ছিল সেটাই হলো। পায়ের সামনে পাথরের সারি বেয়ে গেছে জঙ্গলের ভিতরের দিকে। সে একই ভুল বারবার করতে চায় না, কিন্তু সেই পুরনো তৃষ্ণা আবারও চাড়া দিচ্ছে। মনে হচ্ছে হেঁটে যাক এই পথে, কিন্তু মৈনাকের যতদূর মনে পড়ছে এই পাথর ওকে দেখা দিত একমাত্র হারিয়ে গেলে। কিন্তু এখন কেন দেখা দিয়েছে? ও তো হারিয়ে যায়নি। যতই সে সুস্থ থাকার চেষ্টা করে ততই যেন আরও তলিয়ে যায়। পিছনে ঘুরে দেখল যেই সোনাঝুরি এই একটু আগেও ভিড়ে ঠাসা ছিল, সেখানে এখন একটা কাকপক্ষীও নেই, সম্পূর্ণ শুনশান। সামনে তাকাতেই আঁতকে উঠল। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সেই পিশাচিনী। তার 6খানা সমান্তরাল চোখে মৈনাককে হাতছানি দিয়ে ডাকছে। মৈনাক এবার রাগে ক্ষোভে ফেটে পড়ল। তার পুরনো ক্ষতর স্মৃতি যেন পিশাচিনীর সম্মোহনকেও হার মানাচ্ছে। সেই অলৌকিক নারীর ঠোঁটে একই রকম মৃদু হাসি লেগে আছে, ঠিক যেন মাটির পুতুলের মতন। অনেক ক্ষতি করেছিস তুই আমার।
তোকে তো আমি কিছুতেই ছাড়বো না, তোকে আমি কিছুতেই। আমার সাথে চলো, আমার সাথে চলো। মৈনাকের মাথা ঘুরিয়ে এলো। কখন যেন হাঁটা শুরু করেছে সে নিজেও জানে না। তার শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা শক্তি। মৈনাক যখন চোখ খুলল তখন সে ব্রজেশ্বর বাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে। এখানে কেন নিয়ে আসা হলো তাকে? কি তার উদ্দেশ্য? এই লোকের সাথে তো কবেই সম্পর্ক ত্যাগ করেছে। মৈনাক বুঝতে পারল তার প্রশ্নের সমস্ত উত্তর এই বাড়িতেই রাখা আছে। এগিয়ে গেল কলিং বেলের দিকে। শরীর কেমন এখন? ভালো। চা খাবে? আমি যে প্রশ্নগুলো আপনাকে করলাম সেগুলোর উত্তর দিন আগে। এসব কি হচ্ছে আমার সাথে? আর এই বনলতাটা কে? আরে ওটা তো একটা কবিতা। আমি তো তোমায় একদম বাজে কথা বলবেন না। আমি জানি আপনি সব কিছু জানেন। আপনি কেন বলতে চাইছেন না? আমি তো কিছুতে কিছু বুঝে উঠতে পারছি না। সবাই আমাকে পাগল ভাবছে। আমার প্রেম, চাকরি সব কিছু খুইয়েছি। আমি কিভাবে একটু বাঁচতে পারি বলতে পারেন? আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার আছে। মানে? আজ থেকে ঠিক 25 বছর আগে আমি একটা ভুল করে ফেলেছি। তার প্রায়শ্চিত্তের অপেক্ষাতেই আছি। কি ভুল? আমি আসলে এই আঁকা টাকা পেশা হিসাবে নিয়েছি বাধ্য হয়ে। তার আগে আমি একজন বৈজ্ঞানিক ছিলাম। বৈজ্ঞানিক? এসো আমার সাথে। চিলেকোঠার ঘরটা অন্ধকারে ছেয়ে আছে। মোবাইলের টর্চ জেলে কম পাওয়ারের বাল্বটা জ্বালালো ব্রজেশ্বর বাবু। ট্রাঙ্কটা সামনেই রাখা ছিল, যেন ব্রজেশ্বর বাবু জানতো যে আজ মৈনাক আসবে একগুচ্ছ প্রশ্ন নিয়ে। ট্রাঙ্ক থেকে ফাইলটা বের করে মৈনাকের হাতে দিয়ে বলল, প্রজেক্ট বনলতা। এইসব কি? আজ থেকে 25 বছর আগে আমি আর আরও 4 জন বৈজ্ঞানিক মিলে একটা সিক্রেট রিসার্চ অর্গানাইজেশন চালাতাম। এমনকি সরকারের কাছেও এসব অজানা ছিল। আমাদের রিসার্চ ওসব ওই আজ থেকে 25 বছর আগে ব্রজেশ্বর বাবু এবং তার কিছু সঙ্গী সাথীরা মিলে যে বৈজ্ঞানিক রিসার্চ অর্গানাইজেশনটি চালু করেছিলেন সেটি ছিল সম্পূর্ণ গুপ্ত। এমনকি সরকারের কাছেও তা ছিল অজানা। তাদের রিসার্চ চলতি বৈজ্ঞানিক অগ্রগতির থেকে অনেক বেশি এগিয়ে ছিল। বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা চললেও ব্রজেশ্বর বাবুর বিষয় ছিল টাইম ডাইমেনশন। ব্রজেশ্বর বাবু রিসার্চ করে বুঝতে পারেন এই মহাবিশ্ব বিভিন্ন সময়ের স্তরে বিভক্ত। অর্থাৎ এই যে আমি অন্য এক সমান্তরাল জগতেও কিন্তু আছি। এক নয়, বরং শত শত সমান্তরাল জগতে আছি। কোথাও আমার বাল্যকাল চলছে, আবার কোথাও যৌবন, কোথাও আমি মৃত, আবার কোথাও আমার বর্তমান চলছে। এই সব নিয়ে রিসার্চ করতে করতে আমি হঠাৎ সম্মুখীন হই বিশ্বের এক আশ্চর্য কীর্তির সাথে, টাইম পোর্টাল অথবা সময়দ্বার। অর্থাৎ বলতে পারো এই সময়দ্বার দুটি সমান্তরাল সময়ের স্তরের মাঝে একটা ব্রিজের মতো। তার মাধ্যমে এক স্তর থেকে আর এক স্তরে যাওয়া সম্ভব। কিন্তু এই সময়দ্বারের আবির্ভাব যে কখন কোথায় হবে তাও কেউ বলতে পারে না। এইসব ব্যাপারগুলো যে কারা কন্ট্রোল করে তার উত্তর আমার কাছে ছিল না, কিন্তু এর অস্তিত্ব আবিষ্কার করে ফেলেছিলাম। আর এর সাথে সাথে আমার আরও একটা আবিষ্কারও সাড়া ফেলে দিয়েছিল। তা হলো একটি ম্যাথমেটিক্যাল ফর্মুলা,
যা দিয়ে সময়দারের আবির্ভাবকাল হিসেব করে বলে দেওয়া যেত। ব্রজেশ্বরবাবু এবং তার টিম প্রথম সময়দারটি খুঁজে পায় 1997 সালে উত্তরবঙ্গের লাচেনে। এক একটি সময়দার আবির্ভূত হওয়ার পর বড়জোর 4 থেকে 5 মিনিট থাকে, তারপর বন্ধ হয়ে যায়। ঠিক এইভাবেই বহু মানুষ আচমকাই ভীষণ চেনা পথেও হারিয়ে যায়, আর কোনোদিনও তাকে ফেরত পাওয়া যায় না। আমরা সিদ্ধান্ত নিই সময়দারের ওপারে যাওয়ার। কেউ একজন যাবে, আবার সময়ের মধ্যে ফিরে আসবে। একজনও ছিল না যে সাহস করে যেতে পারত। অবশেষে আমি রাজি হই। যথেষ্ট প্রিকশন নিয়ে ওপারে পা রাখতেই আমি গিয়ে পড়ি একটা হাসপাতালের মাঝে। ওখানে তখন গভীর রাত। এক মহিলাকে দেখলাম, তার বেডে গভীর নিদ্রায় রয়েছে, আর পাশে দোলনায় একটি সদ্যজাত শিশু। আমি তখন ঠিক কী ভাবছিলাম আমি জানি না। লোভ সামলাতে পারলাম না, কোলে তুলে নিলাম সদ্যজাতকে। ভাবলাম এপারে এসে রিসার্চ করব, হয়তো ওপারের মানুষ আলাদা রকমের কিছু হবে। কিন্তু এপারে আসার সাথে সাথে আমার কোলে বাচ্চা দেখি সবাই কীরকম আক্রোশে পেটে পড়ল, চেঁচিয়ে বলল, এমন তো কথা ছিল না মিস্টার ব্রজেশ্বর চৌধুরী। আমি কি করব বুঝতে পারছিলাম না। পিছন ফিরে দেখি ততক্ষণে সময়দার বন্ধ হয়ে গেছে। আমায় কিডন্যাপিং এবং ভায়োলেশন অফ অর্গানাইজেশন রুলসের দায়ে সর্বকালের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। আমি সব ছেড়ে এই সদ্যজাতকে সঙ্গে নিয়ে বোলপুরে চলে আসি। কিন্তু আমি জানতাম আমার দ্বারা কোনো বাচ্চা মানুষ করা সম্ভব নয়। অবশেষে সেই বাচ্চাটিকে আমি এক দম্পতির বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে আসি। মানে আপনি বলতে চাইছেন তুমি এই জগতের নও মৈনাক। আপনি এসব কি বলছেন? আপনি দয়া করে বলুন, এইসব মিথ্যে কথা। এগুলো সব সত্যি মৈনাক, এটা বিজ্ঞান। তাহলে আমার জীবন সম্পূর্ণটাই মিথ্যে? তোমার অস্তিত্ব যে সত্য, তোমার প্রাণ, শ্বাস প্রশ্বাস সবই যে সত্য। তবে সেই মহিলাকে, যে আমার থেকে আমার প্রজ্ঞাকে কেড়ে নিল? দেখো মৈনাক, বিজ্ঞান এখনো অবধি সবটা আবিষ্কার করে উঠতে পারেনি। এই মহাজগতে ঘটে যাওয়া ঘটনার সবটা বোঝার জন্য বিজ্ঞান খুবই দুর্বল এক অস্ত্র। তোমায় নিয়ে আসার পর থেকে আমিও বহুবার তাদের সম্মুখীন হয়েছি। কিন্তু এরা কারা? সময়দারের রক্ষী। আমাদের থেকে আরও বড় কোনো অর্গানাইজেশন এই মহাজগৎকে চালনা করে। তারা তাদের নিজেদের প্রজেক্টের নাম কি রাখে সেটা আমরা জানি না, তবে তাদের প্রজেক্টকে আমরা সবাই অলৌকিকতা বলি। কাউকে জোর করে কেউ অন্য সময় স্তরে নিয়ে এলে যতদিন না তার কাছাকাছি আরও এক সময়দারের আবির্ভাব হচ্ছে, ততদিন রক্ষীরা ভীষণভাবে সেই ব্যক্তির খেয়াল রাখে, সঠিক পথ দেখায়। তুমি যাকে দেখেছ সে একজন সময়দারের রক্ষী। তোমায় নজরে রাখতে তারা নিয়োজিত। তবে এতই যদি খেয়াল রাখে, যত্ন করে, তবে প্রজ্ঞাকে মারল কেন? এই জগতের কোনো বৃহৎ মায়ায় জড়ানোর থেকে তোমায় বিরত রাখার প্রচেষ্টা। কারণ আমি আপনাদের কেউ নই, তাই তো? ব্রজেশ্বরবাবু তার ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে হিসেব কষে দেখেছিলেন 1997 সালে লাচেনে যেই সময়দারটির আবির্ভাব ঘটেছিল, ঠিক সেই সময়দারটি আরও 25 বছর পরে বোলপুরে আবির্ভূত হবে। আজ সেই দিন মৈনাক, আজ তোমার ঘরে ফেরার দিন। কিন্তু
আমার মা, বাবা, বন্ধু বান্ধব, এদের সবাইকে ছেড়ে আমি... তুমি না গেলে ওরা একে একে সবাইকে মেরে ফেলবে। তোমার এই জগতের সাথে কোনো প্রকার সম্পর্ক মেনে নেওয়া হবে না। তাদের প্রাণের স্বার্থেই তোমাকে যেতে হবে মৈনাক। কিন্তু ওখানে গিয়ে আমি কি করব? কে মেনে নেবে আমায়? ওখানে আমার মা, বাবা, এরা আমায় চিনতে পারবে? সময়দ্বারের ওপারে কোনো এক সময় স্তরে তোমার মা এখনো গর্ভবতী। সেখানে তোমার পুনর্জন্ম হবে, আরও একবার সদ্যজাতকে পরিণত হবে তুমি। নবজন্মে নিজের ভুলগুলো শুধরে নিও। ভুল? ভুল আমার নাকি আপনার? আমার জীবন তো শেষ হয়ে গেল, আপনার কি হবে ভেবে দেখেছেন? আপনি তো বেঁচে গেলেন, আপনি পার হয়ে গেলেন বরঞ্চ বলা যায়। আমার শাস্তি আমি পেয়ে গেছি মৈনাক। আমার স্ত্রী, সন্তান কেউ আর বেঁচে নেই। আমি বেঁচে আছি শুধু তোমার ঘরে ফেরা দেখতে। ওই দেখো, রাতের আকাশে আলোর ছটা দেখা দিয়েছে। ফিরে যাও মৈনাক। আমিও তবে শান্তিতে মুক্তির পথ বেছে নিতে পারি। মৈনাক সেখান থেকে বেরিয়ে দরজার কাছে পৌঁছে থমকে গেল। আরও একবার ফিরে এলো ব্রজেশ্বর বাবুর কাছে। আমি আপনাকে ঘেন্না করি, কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কিন্তু ওই ছোট্ট মৈনাকটা আপনাকে খুব ভালোবাসতো জানেন। আপনার কথা খুব মনে পড়বে। চললাম। মৈনাক চলে যাওয়ার পর ব্রজেশ্বরবাবু চোখ মেলে তাকালো রাতের আকাশের দিকে। মেঘের গায়ে হালকা হালকা রং ধরেছে। সারাটা বোলপুরের গাছের পাতায়, আকাশে, বাতাসে কেমন যেন সাজো সাজো রব। ছাদে দাঁড়িয়ে থাকা ব্রজেশ্বরের ফতুয়াটা মৃদু হাওয়ায় দুলছে। আজ রাতে বোলপুর শান্ত। হঠাৎ আকাশে দেখা দিল সেই আলোর ছটা। ব্রজেশ্বরবাবু কাঁপা কাঁপা হাত দুটো আকাশের দিকে ছুঁড়ে দিয়ে বলে উঠলেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধে আসে। ব্রজেশ্বর চৌধুরীর বাড়ির সামনে থেকে শুরু হয়েছে পাথরের সারি। সেই পাথরের পথ লক্ষ্য করে এগিয়ে চলেছে মৈনাক। শ্রীনিকেতনের দোকানপাট সবই খোলা আছে, কিন্তু কোথাও একটাও লোকজন নেই। বসন্তের হাওয়ায় আর ফুলের গন্ধে উদ্ভাসিত পথঘাট। হঠাৎ সকল বৈদ্যুতিক আলো একসাথে নিভে গেল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। আকাশে অরোরা বরিয়ালিসের ন্যায় আবির্ভূত আলোর তেজে প্রকৃতি এক নতুন রূপ ধারণ করেছে। যেন কোনো স্বপ্নময় জ্যোৎস্না। কোথাও সবজে, কোথাও নীলচে আভা লেগে রয়েছে রাস্তায়, গাছে, পাতায়, লাইট পোস্টে। পলাশ ফুলের রং গোলাপি দেখাচ্ছে, কাঠগোলাপগুলো হলদে। মৈনাক আর সম্মোহিত হলো না, সম্পূর্ণ চেতনায় রইল। ধীরে ধীরে শরীর হালকা হয়ে এলো। এক চরম প্রশান্তি সারাটা শরীর জুড়ে। একটা শুকনো পাতার মতন তার শরীরটা ভেসে গেল বাতাসে। সোনাঝুরির জঙ্গল আজ বড্ড বেশি গভীর দেখাচ্ছে। গাছের ফাঁক থেকে মাটিতে এসে পড়েছে রং বেরঙের আলো। একটা সরু রাস্তা জঙ্গল ছাড়িয়ে বেরিয়ে গেছে। রাস্তার উপর বিছানো রয়েছে পাথরের সারি। কিছুটা দূরে চিকচিক করছে কোপাই নদীর জল। এমন সময় কানে ভেসে এলো সেই কণ্ঠস্বর, সরু রাস্তাটার দুপাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে সময়রক্ষীর দল। কয়েকজন আবার ফড়িংয়ের মতো ডানার উপর ভর করে আকাশে ভাসমান। মৈনাক দেখল নদীর জলে একটা ছোট্ট ভেলা ভাসছে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। ভেলায় গিয়ে বসলো মৈনাক। আজ কোপাইয়ের জল সাগরের ন্যায় গভীর। থেকে থেকে পাড়ের উপর
আছড়ে পড়ছে। পিছন ফিরে তাকিয়ে দেখল ফেলে আসা বোলপুর, শৈশব যৌবনের স্মৃতি দিয়ে ঘেরা। এটাকে সে স্বেচ্ছা মৃত্যু বলবে নাকি নবজন্ম? কোপাইয়ের স্রোতে গতি বাড়ল। কিছুটা দূরে আকাশের রঙের ছটা মাটির কাছাকাছি নেমে এসেছে অনেকখানি। সেখানে কোপাইয়ের জল ঊর্ধ্বমুখী হয়ে মিলেছে সেই আলোর সাথে। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। ভেলার গতি বাড়ছে, আরও বাড়ছে। শেষ মুহূর্তে ভেলাটা প্রায় শব্দের গতিতে ছুটে গিয়ে কোপাইয়ের ঊর্ধ্বমুখী স্রোত বেয়ে মিলিয়ে গেল আকাশের আলোর শরীরে। শুনছিলেন বনলতা। ব্রজেশ্বরবাবুর ভূমিকায় প্রবীর গুহ, মৈনাকের ভূমিকায় সুদেব, প্রজ্ঞার ভূমিকায় স্বপ্না, মৈনাকের মায়ের ভূমিকায় গীতা মিস্ত্রি, মৈনাকের বন্ধুর ভূমিকায় অর্ণক, টিভি রিপোর্টারের ভূমিকায় অনুষ্কা, বৈজ্ঞানিকের ভূমিকায় সায়ন্তন, অর্ণক এবং মণিলাল সাহা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে নিশাচরে।